আজকে আমরা কথা বলবো ডায়াসপোরিক লিটারেচার বা অভিবাসীর সাহিত্য নিয়ে। এই অভিবাসীর সাহিত্য কথাটি এখন অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখছি যে আলোচনার মধ্যে রয়েছে, তাত্ত্বিক আলোচনার মধ্যে রয়েছে। কিন্তু সেই আলোচনায় ঢোকার আগে একটা কথা বলে নিই যে আমার অধিকাংশ ভিডিওই কিন্তু খুব ছোট সময়ের জন্য হয়, এবং এ ব্যাপারে ছাত্রছাত্রীদের যেটা মতামত দেখছি তাতে তারা বলতে চাইছে যে আরেকটু যদি বিস্তারিত আলোচনা হয় তাহলে তাদের পক্ষে এই বিষয়গুলো আরও বোধগম্যতার মধ্যে আসে। কিন্তু আমার মনে হয়েছে যে এই ভিডিওগুলো অত্যন্ত সংক্ষিপ্ত রাখা খুব জরুরি। কেন জরুরি সেই বিষয়ে আমরা এখন আলোচনার শিরোনামে যিনি রয়েছেন ডক্টর ইউনুস, তার একটি ছোট্ট ভিডিও দেখে নিই, তার কথাগুলো শুনে নিই এবং তারপরে আমরা আমাদের কথায় ফিরছি। Banking, and people tell me, what is the best thing that happened that you could create Grameen Bank? I said, best thing that happened to me, I never took a course in banking. I didn't have to learn anything about it. Since I didn't know anything, I could do anything I want. Sometimes not knowing the details is a blessing. You can figure it out yourself. And when you figure it out, it will be different than what is in the book. So don't give up on something that you don't know. Always take advantage of it. Make sure it happens. আমরা আমাদের আলোচনার মধ্যে ফিরে আসছি। এখন এই যে অভিবাসী বিষয়টি, সেটা কিন্তু বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। মানুষ তার রুজি রুটির কারণে একটা সময় আমরা দেখেছি যে খাদ্য সন্ধানের জন্য দীর্ঘ পথ অতিক্রম করে, এখন তো আমরা সুলভ প্লেনের ভাড়া হয়েছে, চট করে অন্য দেশে যাওয়া যায়। যে সময় যাওয়া যেত না তখনও কিন্তু বড় সংখ্যক জনগোষ্ঠী তারা ট্রানজিটেড হয়েছে, দেশ থেকে দেশান্তরে তারা যেতে বাধ্য হয়েছে। এই রুজি রুটির পাশাপাশি কিন্তু কখনো ধর্মীয় অত্যাচার, সেটা কিন্তু বড় হয়ে একটা কারণ দেখা যায় যে এই অভিবাসনের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিবন্ধকতা, এটাও এই অভিবাসনের একটা বড় কারণ। এই কারণগুলো আমরা কিন্তু কম বেশি জানি। এই কারণে যে অভিবাসন ঘটে, সেই অভিবাসীদের ভাবনা চিন্তাগুলো যখন তাদের শিল্প সংস্কৃতিতে ধরা পড়ে, আমরা এখানে বিশেষ অর্থে সাহিত্যের কথাটাই ভাবছি, সাহিত্যের মধ্যে যখন ধরা পড়ে তখন সেই সাহিত্যকে যদি আমরা সানুপুঙ্খ বিশ্লেষণ করি তাহলে কিন্তু সমাজতাত্ত্বিক, রাজনৈতিক, ধর্মগত অর্থাৎ মানবিকীবিদ্যার যে ভাগগুলি রয়েছে তার যেমন উপাদান পাওয়া যায়, তেমন কিন্তু নৃতাত্ত্বিক উপাদানও প্রচুর পরিমাণে পাওয়া যেতে পারে। আমরা ছোটবেলা থেকেই অনার্স ক্লাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেখা পড়ি, সেখানে অভিবাসনের যে বিষয়গুলি থাকে সেগুলো সম্পর্কে হয়তো আমরা খুব সচেতন থাকি না। অর্থাৎ একটা টেক্সটের মধ্যে কোন পয়েন্টগুলোকে ঠিক প্রপারলি পয়েন্ট আউট করে আমাদের জানা উচিত, রাখা উচিত, সেগুলো সম্বন্ধে আমাদের ধারণার স্বচ্ছতাটা একটু কম থাকে। কিন্তু যদি আমরা এই আলোচনার মধ্যে, আজকের আলোচনার মধ্যে অন্তত এই পয়েন্টগুলোকে একটু ভাবার চেষ্টা করি যে এইভাবে ব্যাপারগুলো, এই প্রবণতাগুলো দেখা যায়, এই প্রবণতাগুলোকে একটু সর্ট আউট করে রাখা যায়, তাহলে এই টেক্সটগুলো পড়ার সময় কিন্তু আমরা অনেকখানি ইন্ডিপেন্ডেন্টভাবে একটা নিজেদের মতো করে ধারণার জন্ম দিতে পারি। এবং ডক্টর ইউনুসের যে কথাটা আমি কোট করলাম, সেখানে এটাই বলতে চাওয়া হচ্ছে যে কোনো জিনিসের খুব গভীরভাবে আমরা ডায়াসপোরিক লিটারেচার নিয়ে খুব তাত্ত্বিক পড়াশোনা করলাম, তাতে যে সমস্যাটা হয়, তাতে আমরা অন্যদের যে ভাবনাটা চলেছে তাদের ভাবনা প্রক্রিয়াকে গ্রহণ করে ফেলি, এবং তাতে অনেক সময় মুক্ত চিন্তার অবকাশে কিন্তু প্রতিবন্ধকতা দেখা দেয়। এই জায়গা থেকে আমি বলতে চাইছি যে খুব সংক্ষিপ্ত আলোচনা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই ধারণাগুলো আরেকটু স্পষ্ট হতে পারে। আমরা ধরি তসলিমা নাসরিন, দীর্ঘদিন তিনি একটা ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে নির্বাসিত, কিছু সময় ভারতে থেকেছেন, কিছু সময় ইউরোপের বিভিন্ন দেশে থেকেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। এখন এর যে সাহিত্য, আমি একটা পার্টিকুলার টেক্সটের কথা বলি, ফরাসি প্রেমিক, মূল টাইটেলটা ইংরেজিতে ফ্রেঞ্চ লাভার বইটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়নি কভার পেজ দেখে, কিন্তু আনন্দ পাবলিশার্স যখন ফরাসি প্রেমিক বইটা বার করলো, লিটল বিট এরোটিক, তো সেই বইটা কিন্তু বিয়েতে উপহার দেওয়ার জন্য আমার খুব ভালো মনে হতো, এবং আমি বন্ধু বান্ধবদের বিয়েতে একটা বয়সে দেদার এই বইটা উপহার দিয়েছি। এখন এখানে দেখা যাচ্ছে যে এই প্রেম জীবন সম্পর্কে বলতে গিয়ে যে ধারণা তসলিমা তৈরি করছেন, যেভাবে তিনি ভাবছেন, তাতে একটা মজার জিনিস হচ্ছে তিনি যেমন পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে গিয়ে দাঁড়াচ্ছেন, সেই সংস্কৃতির
সরাসরি অভিঘাত তার মধ্যে আসছে, সেখানকার ভাবনা চিন্তা, সেখানকার সমাজ বাস্তবতা তাকে এফেক্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে এথনিক ভ্যালুজ যেটা তিনি বাংলার মাটি থেকে কালেক্ট করেছিলেন, সেই ভ্যালুগুলো কিন্তু একটা কন্ট্রাস্ট তৈরি করছে এবং তার মধ্যে একটা কনফ্লিক্টও তৈরি করছে। এই যে দুটো জিনিসের একটা মেলবন্ধন এবং তার মধ্যে দিয়ে একটা মানব সত্তার বিকাশের একটা বিশেষ চারিত্র্য ডেভেলপ হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা ইন্টারেস্টের পয়েন্ট হতে পারে। আমরা এই টেক্সটটাকে পড়বার সময় এই আউটলুক থেকে, অর্থাৎ বাংলার এবং আন্তর্জাতিক বিশেষত পশ্চিমী ধ্যান ধারণার দাম্পত্য কনজুগাল লাইফ নিয়ে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই যে কনফ্লিক্টটা, এটা একটা কিন্তু খুব এনজয়েবল একটা পয়েন্ট তৈরি করতে পারে, একটা ডিসকোর্স, ডিফারেন্ট ডিসকোর্স কিন্তু আমাদের কাছে আসতে পারে। আবার ধরা যাক আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আর্যদের যে সাহিত্য, ভাষাতত্ত্ব এটা এস্টাবলিশ করে রেখেছে এবং এখন পর্যন্ত এই তত্ত্বটাকে চ্যালেঞ্জ করার কোনো উপায় নেই যে ভাষাতাত্ত্বিক জায়গা থেকে কিন্তু আর্যরা ভারতবর্ষে বহিরাগত। কিন্তু স্বামী বিবেকানন্দ একটা সময় উল্লেখ করছেন, তার খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল একটা পয়েন্ট, যে যদি তারা সত্যি সত্যি অভিবাসী হয়ে থাকেন ভারতবর্ষে, তাহলে তাদের যে সাহিত্য অর্থাৎ বৈদিক যে টেক্সটগুলো আমরা পাচ্ছি, সেই টেক্সটগুলোতে কেন অভিবাসনের যে যন্ত্রণাগুলো, সেই যন্ত্রণাগুলো প্রপারলি দেখা যাচ্ছে না। এটা কিন্তু বিবেকানন্দের ভীষণভাবে মনে হচ্ছে। অর্থাৎ এই অভিবাসনের তত্ত্ব, এই যে পরিযায়ীদের তত্ত্ব, অভিবাসনের যে তত্ত্ব, সেই তত্ত্ব এই বৈদিক টেক্সট বিচারের সময় যদি ডায়াসপোরিক লিটারেচারের পিলারগুলোকে ধরে আমরা বিচার করতে যাই, তাহলেও কিন্তু একটা নতুন আউটলুকের দিকে আমরা যেতে পারি। অবশ্যই এগুলো নিয়ে সূক্ষ্ম গবেষণা দরকার, তাৎক্ষণিক বিষয় নয়, এবং জ্ঞানবিদ্যার যতগুলো শাখা রয়েছে সেই অন্যান্য শাখাগুলোর সাথে তুলনামূলক আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্তে আসা অত্যন্ত কঠিন, কিন্তু এটা ভাবার একটা অবকাশ তৈরি করতে পারে। আবার ধরি ভিএস নৈপল। ভিএস নৈপলের লেখায় আমরা দেখি যে তিনি অভিবাসী ছিলেন, একটা অভিবাসী সংস্কৃতি থেকে তিনি উঠে এসেছেন। এখন এই অভিবাসনের ফলে দেখা যাচ্ছে যে তার লেখার মধ্যে কিন্তু রামায়ণের একটা ইনফ্লুয়েন্স আছে। অনেকগুলো ক্ষেত্রে তিনি কিছু মানে উপন্যাসের মধ্যে কিছু জিনিস উল্লেখ করছেন যেগুলোতে কিন্তু রামায়ণকে আমরা প্রতিফলিত হতে দেখছি। এটা ওই ত্রিনিদাদ, মরিশাস, এই যে বিস্তীর্ণ অঞ্চলে যে ভারতীয়রা একসময় অভিবাসিত হয়েছিল, তাদের সংস্কৃতির মধ্যে কয়েকশো বছর পরেও এই মাত্রাগুলো ঠিক কিভাবে থাকছে, জেনারেশন আফটার কিভাবে তার একটা ধারণ চলছে, সেই ধারণের মধ্যে নতুন সংস্কৃতির সাথে সংঘাতের ফলে তার কি টেক্সচার চেঞ্জ হচ্ছে। আবার এটাও খুব ইন্টারেস্টিং, ভারতীয় কনটেক্সট থেকে যদি আমরা ভাবি, তাহলে ভারতীয় অভিবাসী সাহিত্যের মধ্যে যেভাবে রামায়ণ রয়েছে, তার তুলনায় কিন্তু অন্য জায়গায় অন্য কোনো এপিকের বা অন্য কোনো ধারণা তুলনায় আসে না। রামায়ণ ধারে ভারে কিন্তু অনেক বেশি অভিবাসী সাহিত্যে এই প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখার যে টেন্ডেন্সি অভিবাসী সাহিত্যের মধ্যে দেখা যায়, সেটা কিন্তু রামায়ণের সাথে কাউরির তুলনা হয় না। আমার নিজের পিএইচডি গবেষণার টপিক ছিল ডিকনস্ট্রাকশন অফ সীতাজ আর্কেটাইপ ইন 19th century's বেঙ্গলি লিটারেচার অ্যান্ড কনজুগাল লাইফ অফ হিন্দু ওমেন। এই কাজ করবার সময়তেও কিন্তু আমি এটা দেখেছি যে এই অভিবাসী সাহিত্যে রামায়ণের ইনফ্লুয়েন্স কি, এটা কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠেছিল আমার কাছে। এরকম কথাগুলো আমরা বলতে চাইছি। আমাদের দেশভাগের সাহিত্য রয়েছে, আমাদের দেশের মধ্যে হয়তো সেটা বিদেশের সীমানার দ্বারা পরিচ্ছিন্ন নয়, সেখানেও আমরা দেখেছি যে বাঙালিকে বিভিন্ন সময় আমাদের দেশেরই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে হয়েছে। এদের মধ্যে যে ঘরে ফেরার একটা চড়া টান থাকে, হয়তো আর্থিক বাস্তবতায় বা সামাজিক অ্যাডাপ্টেবিলিটির কারণে তারা শেষ পর্যন্ত আর মাটিতে ফিরে আসেন না, কিন্তু ডায়াসপোরিক লিটারেচারের কিন্তু একটা বড় মানে বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একটা ওই ঘরে ফেরার টান। সেটা কিন্তু মিডল ইস্টের ডায়াসপোরিক সাহিত্যে বা সাউথ ইস্ট এশিয়ার যে টোটাল ডায়াসপোরিক সাহিত্য এখন ডেভেলপ হয়েছে, সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এটার রয়েছে, এই ফিরে আসার টোরা টান, এই টানটা দেখার। এবং ডায়াসপোরিক লিটারেচারের ক্ষেত্রে আর একটা খুব বড় বিষয়, সেটা হচ্ছে জেনারেশনের কনফ্লিক্ট। ফার্স্ট জেনারেশন যারা অভিবাসী হচ্ছেন এবং তার উত্তরকালীন যে জেনারেশনগুলো আসছে, সেই জেনারেশনগুলোর মধ্যেও কিন্তু এই টিউনের একটা বড় রকমের সেগ্রিগেশন আমরা লক্ষ্য করি। এই জায়গাগুলো থেকে যদি আমরা ডায়াসপোরিক লিটারেচারকে ভাবি, তাহলে কিন্তু একটা নতুন ভাবনার আমাদের অবকাশ তৈরি হতে পারে। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী জানুয়ারি মাসে 2025-এর জানুয়ারিতে এখন পর্যন্ত প্রস্তাবিত, যদিও বাংলাদেশ অত্যন্ত বিভ্রান্তির মধ্যে রয়েছে, তথাপি জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরিখ সাহিত্য গোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
তারা কিন্তু এই ডায়াসপোরিক লিটারেচার নিয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্স করছে। যারা উৎসাহী তারা নিরিখ সাহিত্য সম্মেলন এটাকে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, এবং ডায়াসপোরিক লিটারেচার নিয়ে হয়তো সেখানে বাঙালির, বিশেষত বাঙালির ডায়াসপোরিক লিটারেচার নিয়ে সেখানে কিন্তু আমরা অনেক নতুন আলোকপাতের সম্ভাবনা পেতে পারি। ধন্যবাদ।